সংকটের জন্য সরকার ও কমিশনকে দায়ী করলেন মির্জা ফখরুল। একটি দলের বিরুদ্ধে ভুল তথ্য ছড়িয়ে জাতিকে বিভ্রান্ত করার অভিযোগ। সংস্কার নিয়ে ধোঁয়াশা তৈরির পাল্টা অভিযোগ জামায়াতের। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, 15ই ফেব্রুয়ারির আগেই হবে জাতীয় নির্বাচন। ডিসেম্বরের প্রথমার্ধেই ইসির তফসিল ঘোষণা। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনীতিতে জোটের সমীকরণ, অভ্যুত্থানের পক্ষের শক্তিকে পাশে চায় বিএনপি। সমমনাদের আসন ছাড়ে প্রস্তুত জামাত। কোন দিকে যাবে এনসিপি, ভাবনা চিন্তায় দলটি। ইতিহাসের সবচেয়ে বড় ব্যালট হচ্ছে গণভোটের। ভোটারদের অবহিত না করে আয়োজনের চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক। সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে সুপারিশ যাচাইয়ের পরামর্শ। 12 কেজির গ্যাস সিলিন্ডার 300 টাকা বেশিতে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। জনবান্ধব নয় জ্বালানি নীতি, বলছে ক্যাব। আমদানি নির্ভরতা, স্থানীয় উৎপাদন ব্যাহতের অভিযোগ। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য কমিশনকে দায়ী করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাফ জানিয়েছেন, জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। সংসদ ভোট বানচালে একটি মহল ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেছেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা যেন জনগণের দাবি নির্বাচনেরও বিরোধিতা না করে। জাতীয় নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, রাজনৈতিক মতপার্থক্য ততই বাড়ছে। কখনো পেয়ার, কখনো গণভোট, আবার কখনো জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থানে অনিশ্চয়তায় আগামী নির্বাচন। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোট আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এখন একটা কালেকটিভ ক্যাম্পেইন শুধু রাজনৈতিক ফায়দা লাভের জন্য, মানুষকে বিভ্রান্ত করার জন্য, নিজেদের ধান্দাবাজির জন্য বলছে যে গণভোট জাতীয় নির্বাচনের আগে। এই সরকার কোন নির্বাহী আদেশ জারি করে তারা কি সংবিধানের কোন সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা অদ্ভুত বিষয়। কমিশন আমাদের সামনে প্রস্তাব হাজির করবার সময় সেই সমস্ত নোট অফ ডিসেন্ট বা ভিন্ন ভাগ বাদ দিয়ে দিয়েছে। এটা একটা 410 ডিগ্রি হলো না? এই প্রথম ডক্টর ইউনূস এবং তার সরকার শুনলেন যে তারা জাতির সঙ্গে এবং বিএনপির সঙ্গে বিশেষ করে প্রতারণা করেছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশনের। আজকে যে সংকট তৈরি হয়েছে, এই সংকট সত্যিকার অর্থে তৈরি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সে স্বাক্ষর করলাম, দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা সেখানে তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে একটি মহল। বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে গিয়েছে। গণভোট নির্বাচনের আগে করার কোনো সুযোগ এখন আর নাই। আজকে যারা এই নিয়ে গোলমাল করছেন, রাস্তায় নেমেছেন, তাদেরকে অনুরোধ করব, দয়া করে জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন। আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো বিট্রিয়ালের
যারা বিদ্রোহ করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। এদিন বিকেলে রাজধানীর রমনায় গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, যে সংকট তৈরি হয়েছে তার সমাধান অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। যা হওয়ার হয়ে গেছে, আপনারা দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, সেই পথে গিয়ে চলুন। অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে আপনাদেরকেই। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সংস্কার নিয়ে বিএনপি উল্টে গিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কুমিল্লা এক সমাবেশে তিনি কথা বলেছেন। এদিকে খুলনা হিন্দু সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার নভেম্বরে গণভোট ও জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন। মিছিল নিয়ে খুলনার ডুমুরিয়ার বিভিন্ন ইউনিয়ন থেকে স্বাধীনতা চত্বরে জড়ো হন সনাতন ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে জামায়াতের হিন্দু সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। কুমিল্লার 14 গ্রামে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে যোগ দেন নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, সংস্কার নিয়ে বিএনপি হঠাৎ উল্টে গিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। সব ঠিক, বিএনপিও রাজি, আমরাও রাজি, আমরা সাইডও করেছি। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। এগুলোর সবগুলো হচ্ছে একটা ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। এদিন সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে শ্রমিক সমাবেশ করে স্থানীয় জামায়াত। প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত হন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান। বলেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন অবাস্তব বিষয়। যারা গণতন্ত্র বিরোধী তারাই গণভোট নিয়ে টালবাহানা করছে বলেও মন্তব্য করেন তিনি। গণভোট মানে জনগণের ভোট। যারা জনগণের ভোটে বিশ্বাস করে না তারা কি সত্যিকার গণতন্ত্রে বিশ্বাস করে? যদি তারা বিশ্বাস করে অবশ্যই গণভোটকে সম্মান করবে। আগে গণভোট হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন হবে। একসাথে গণভোট এবং জাতীয় সংসদ হওয়া একটা অবাস্তব কথা। সমাবেশে মিরপুর জোনের বিভিন্ন কলকারখানার কয়েক হাজার শ্রমিক সহ দলীয় নেতাকর্মীরা যোগ দেন। পিআর পদ্ধতিতে নির্বাচন হতে হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে হবে, নয়তো এর মূল্য থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ করবে জামাত। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নাই। জেনারেল উসমানী উনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, আজকে তাকে কেউ স্মরণ করে, স্বীকার করে? আসমা আব্দুর রব প্রথম পতাকা তুলে ধরেছে, তাকে কেউ স্মরণ করে, স্বীকার করে? তার একটা রিকগনিশন পাওয়া উচিত না? আমাদের অনেক কিছুকে রিকগনাইজ করে না। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন, যার যেখানে যে অবদান আছে আমরা কোনো কিছুর উপর অবিচার করবো না ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক, আগামী 15ই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয় বলেও মন্তব্য তার। এদিকে ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন অনুষ্ঠানের আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর মতভিন্নতায় সরকার চিন্তিত নয়। গণভোট ইস্যুতে যে সিদ্ধান্তই হোক 15ই ফেব্রুয়ারির আগেই জাতীয় নির্বাচন হবে বলেও জানান তিনি। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে। এইটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। আমাদের ডেমোক্রেসিতে উত্তরণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সবচেয়ে উত্তম, সেই কাজটাই চিফ অ্যাডভাইজার করবেন। দেশের যে ট্রায়ালের কাজগুলো হচ্ছে, আপনি জানেন 13 তারিখে সম্ভবত কোর্ট জানাবে শেখ হাসিনার যে ট্রায়াল হচ্ছে সেটার বিচারের দিন জানাবে।
এদিন বিকেলে পটুয়াখালী সার্কিট হাউসে এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ডিসেম্বরের শুরুতেই জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। তবে গণভোট নির্বাচনের আগে না পরে সে বিষয় এখনও নির্বাচন কমিশনের নজরে আসেনি বলেও জানান আনোয়ারুল ইসলাম সরকার। বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। রিমু সিদ্দিক, সময় সংবাদ। বিএনপি জামাতের সঙ্গে এনসিপির দূরত্বের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। বরিশাল বিভাগে 3 দিনের সাংগঠনিক সফরের অংশ হিসেবে পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি কথা বলেন। এনসিপির প্রতীক ইস্যুতেও কথা বলেন হাসনাত। জানান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় তার কোনো নীতিমালা নেই। শাপলা কলিকে কোন নীতিমালার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা হয়েছে সেটাও স্পষ্ট নয়। বাংলাদেশের রাজনীতি পুনর্গঠন সেই দিন থেকে শুরু হয়েছে যেদিন আওয়ামী লীগবিহীন বাংলাদেশ শুরু হয়েছে। তো এই ক্ষেত্রে আওয়ামী লীগের আবার পুনর্বাসন, আওয়ামী লীগের আবার হচ্ছে আপনার কোনোভাবে সমঝোতা, এই প্রশ্নগুলোই অবাঞ্ছিত। বিএনপি এবং জামাতে ইসলামী সেটি হচ্ছে আওয়ামী লীগকে কাছে টানা, এই বিষয়টি আসলে দিন দিন স্পষ্ট হচ্ছে এবং আসলে তাদেরকে জনগণ ভোট দিবে কিনা, তাদের এই ধরনের এই ব্যাকডোর সমঝোতার কারণে এটি আসলে ভোটাররাই নির্ধারণ করবে। নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। রাজনীতি এখন নির্বাচনমুখী। জনগণের দোরগোড়ায় পৌঁছাতে শক্তিশালী প্রার্থীর খোঁজে দলগুলো। নভেম্বরের শুরুতেই একক প্রার্থী ঘোষণায় প্রস্তুত বিএনপি। একই সঙ্গে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিকে জোটে ভেড়াতে দলটি তৎপর। অন্যদিকে 3 আসনে প্রার্থী দিলেও ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় দ্বিমত নেই জামাতের। তবে জোট গঠন বা নির্বাচন নয়, বরং জুলাই সনদ, দলের নিবন্ধন এবং প্রতীক নিয়েই বেশি ভাবছে এনসিপি। হাসান ওয়ালির রিপোর্ট। জুলাই সনদ স্বাক্ষরের পর থেকেই নির্বাচনী টানেলে দেশ। প্রার্থী বাছাই, জোট গঠনের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছে দলগুলো। অনেক বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের অপেক্ষা প্রার্থিতা প্রত্যাশীদের মধ্যেও। এরই মধ্যে একক প্রার্থী বাছাইয়ে কাজ করছে বিএনপি। ধারাবাহিকভাবে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে দলটি। আলোচনা চলছে যুগপৎ আন্দোলনের শরিক দল ও অন্য দলের সঙ্গেও। অন্যদিকে 300 আসনে প্রচারণায় নেমেছেন জামায়াতের প্রার্থীরা। ইসলামী দলগুলোর সঙ্গে আসন সমঝোতা নিয়েও তৎপর দলটি। আলোচনা তুঙ্গে এনসিপিও। বিএনপি বা জামায়াতের সঙ্গে জোট নাকি গণ অধিকার এবি পার্টির মতো দল নিয়ে আলাদা মোর্চা, তা নিয়ে আলোচনা রাজনীতির মাঠে। যদিও নির্বাচনী তৎপরতায় দৃশ্যমান কর্মকাণ্ড নেই দলটির। এনসিপি রাজনৈতিক লিয়াজ কমিটির এই প্রধান বলছেন, বিভিন্ন দলের পক্ষ থেকে আহ্বান জানালেও এখনই জোট গঠন নিয়ে ভাবছে না তার দল, বরং জুলাই সনদ নিবন্ধন বা প্রতীকের মতো বিষয়কে গুরুত্ব দিচ্ছেন তারা। এনসিপি এখন পর্যন্ত নির্বাচনের জোট সংক্রান্ত কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি, বরং এনসিপির সাথে সবগুলো দলই নির্বাচন সংক্রান্ত আলাপ আলোচনাগুলো শুরু করছিল। জুলাই সনদের আইনি ভিত্তি, স্বাক্ষর এবং এনসিপির নিবন্ধন, মার্কা, এই বিষয়গুলো এখনও সমাধান হয়নি। ফলশ্রুতিতে নির্বাচনের কোন দলের সাথে জোট হবে কিংবা হবে, এনসিপি এখন পর্যন্ত জোটের বিষয়ে ভাবছে না। ইসলামী দলগুলো নিয়ে 7 দফা দাবিতে রাজপথে থাকলেও ফ্যাসিবাদ বিরোধী অন্যান্য দলের সঙ্গেও নির্বাচনী সমঝোতায় আপত্তি নেই জামায়াতের। এসব দলকে পর্যাপ্ত আসন ছেড়ে দেওয়ার প্রস্তুতি রয়েছে বলেও জানান জামায়াতের এই নেতা। আগামী বাংলাদেশ গঠনে, নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখতে চান। তাদের কারোর সাথে আমাদের দূরত্ব নেই। সবার সাথে আমরা জোট গঠনের ব্যাপারে বা আসন ভিত্তিক সমঝোতার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই। আমরা এখন 300 আসনেই ঘোষণা করে দিয়েছি। তারপরে যার সাথে আমার যেখানে সমঝোতা হবে সেখানে আমরা ছাড় দেব। অন্যদিকে নভেম্বরের প্রথমার্ধে প্রার্থী ঘোষণা করবে বিএনপি। এক্ষেত্রে যুগপৎ আন্দোলনের শরিক সহ অন্য যেসব দলের সঙ্গে সমঝোতা হবে তাদের নামও থাকতে পারে তালিকায়। দলটির এই নেতা বলছেন, শুধু নির্বাচন নয়, এসব দলকে নিয়ে সরকার পরিচালনাও করতে চায় বিএনপি। আগামী মাসের প্রথমার্ধে নমিনেশনগুলো ডিক্লেয়ার করে দেবে। আমাদের শরিক দলগুলো যারা নাকি যুগপথে ছিল তাদের সাথে আলোচনা হয়ে সিটটা ঠিক মতো সমঝোতা হয়ে গেলেই আমরা দিয়ে দেবো। এগুলো সবাইকে নিয়ে করা হচ্ছে। যুগপথ আন্দোলনে যারা ছিল তাদের সাথে নিয়ে আমরা চলবো, খালি ইলেকশন না, সরকারও তাদের নিয়ে চালাবো আমরা। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট আয়োজনে ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। গণভোটের ব্যালট হতে পারে অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে বড়।
জুলাই সনদ বাস্তবায়নে 48টি সুপারিশ সহ সংবিধান সংশোধন বিলের খসড়াও থাকবে। এর ওপর জনগণের হ্যাঁ না ভোটের সুযোগ রাখার কথা বলছে ঐকমত্য কমিশন। তবে নির্বাচন সংশ্লিষ্টদের মতে গণভোটের বিষয়বস্তু ভোটাররা ভালোভাবে অবহিত না হলে চ্যালেঞ্জের মুখে পড়বে সরকার এবং ইসি। কমিশনের সুপারিশগুলোকেও সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাইয়ের পরামর্শ রাজনীতি বিশ্লেষকের। কাউসারা চৌধুরী কুমার রিপোর্ট। দেশে এ পর্যন্ত গণভোট হয়েছে 3 বার। এখন চতুর্থ দফা নিয়ে চলছে আলোচনা। আগের 3 বার সুনির্দিষ্ট একটি বিষয়ে গণভোট হলেও এবার সংবিধান সংশ্লিষ্ট প্রায় অর্ধশত বিষয়ে হবে হানা ভোট। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয় থাকবে গণভোটের ব্যালটে। এর বিপরীতে মতামত দেবেন নাগরিকরা। একটা হলো 48টা থাকবে একটা প্যাকেজ, ওটার ব্যাপারে হা না হয় না উত্তর, এবং একই সাথে এই 48টার ভিত্তিতে একটা সংবিধান সংশোধন বিল খসড়া ওটাও ব্যালটে থাকবে, এবং জনগণ ওই আরেকটার পরিপূরক। তো জনগণকে হা না হয় না উত্তর দেবে। আমরা বলেছি সরকার সিদ্ধান্ত নেবে, হয় নির্বাচনের দিনে, না হয় যে কোনো সময় নির্বাচনের আগে। সাবেক নির্বাচন কর্মকর্তা মিজানুর রহমান বলছেন, ভোটারদের বিস্তারিত অবহিত না করে সংবিধান সংশোধনে গণভোট করা খুবই চ্যালেঞ্জিং হবে। আত্মস্থ করা কঠিন। সাধারণ ভোটারদেরকে যথেষ্ট ভোটার এডুকেশনের প্রয়োজন। যদিও নির্বাচন এবং গণভোটের ভিতর শুধু ব্যালটের পার্থক্য থাকে, আর সব কিছুই কিন্তু এক। কন্টেন্ট যেটা আছে এটার কিভাবে প্রেডিক্টেড হবে, অর্থাৎ ব্যালটে এটা কিভাবে প্রদর্শিত হবে। আমাদের দেশে ভোটাররা আসে প্রার্থীর প্রচারণায়, এখানেও চ্যালেঞ্জ হয়ে যাবে ভোটাররা যদি বিষয়বস্তু সম্পর্কে ভালোভাবে অবহিত না হয় এবং তাদেরকে ভোট দেওয়ার পদ্ধতিটাকে যদি সহজীকরণ করা না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত গণভোট আয়োজনের আগে ঐকমত্য কমিশনের সুপারিশমালা সংবিধান বিশেষজ্ঞদের দিয়ে যাচাই বাছাই করে চূড়ান্ত করা। আবার রাজনৈতিক দলের সাথে আরেকবার বসা, ইনস্টিটিউশনাল এক্সপার্ট দিয়ে সুপারিশগুলোকে চূড়ান্ত করা, মানে যেগুলো সংকট তৈরি করতে পারে, ক্রাইসিস তৈরি করতে পারে, সেটিকে বাদ দেওয়া। ঐকমত্য কমিশন যেটা বলতেছে এটাই চূড়ান্ত, এইভাবে জিনিসটাকে না দেখা। আপনি যদি ভোটের পক্ষে ভোট আনতে চান, আপনি এটাকে প্রচারে আনতে হবে, ভালো প্রচারণা চালাইতে হবে। জাতীয় নির্বাচনের দিন নাকি আগে গণভোট হবে, এ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য না হলে নতুন সংকট তৈরির শঙ্কা দেখছেন বিশ্লেষকরা। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকারের জ্বালানি নীতি জনবান্ধব নয়, যার সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা বিদ্যুৎ গ্যাসের দামে অন্যায্যতা তৈরি করেছে। 12 কেজির গ্যাসের সিলিন্ডার 300 টাকা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন ক্যাবের সভাপতি AHM শফিকুজ্জামান। বলেছেন, দেশে জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাট হয়েছে, আর এই অবস্থায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোকে জ্বালানি নীতি প্রকাশ করারও তাগিদ দিয়েছে সংগঠনটি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের অনিয়ম দূর করা ও জ্বালানি প্রাপ্যতা নিশ্চিতে তরুণদের সোচ্চার হতে যুব সংসদ 2025 আয়োজন করেছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন ব্যাপী এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেন, ব্যবসায়ীদের সুবিধা দিতে আমদানি নির্ভরতা বাড়িয়ে স্থানীয় উৎপাদনকে নিরুৎসাহিত করেছে সরকার। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধির বিশেষ বিধান আইন 2010 বর্তমান সরকার উক্ত আইন বাতিল করলেও উক্ত আইনের আওতায়কৃত কার্যক্রম সুরক্ষা দিয়ে জ্বালানি অধিকার সংরক্ষণ ও সুবিচারের পরিপন্থী সকল কার্যক্রম অব্যাহত রেখেছে। এ সময় দেশের জ্বালানি খাতে সর্বোচ্চ লুটপাটের অভিযোগ তুলে ক্যাব সভাপতি বলেন, অন্যায্যতার ভিত্তিতে দেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণ হয়। আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দলকে জ্বালানি নীতি প্রকাশেরও তাগিদ দেন ক্যাব সভাপতি। আমার বাসায় গ্যাসের কানেকশন আছে, আমরা গ্যাস পাই না, প্যারালাল আমাকে সিলিন্ডার ব্যবহার করতে হয়। 12 কেজি সিলিন্ডার গ্যাস যত দামে বিক্রি করার কথা, তার থেকে সমস্ত প্রাইস MRP তার থেকে 300 টাকা বেশি দামে গ্যাস কিনতে হয়। সামনে নির্বাচন আসছে, এই ট্রানজিশনে আমি চাই প্রতিটা রাজনৈতিক দল তাদের জ্বালানির পলিসি কি হবে সেটি স্পষ্ট করা দরকার। জ্বালানি সংকটে যখন স্থানীয় ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হচ্ছেন, তখন বিদেশি বিনিয়োগ আশা করাও উচ্চাবিলাসী বলেও মন্তব্য করেন বক্তারা। এটি যদি বাস্তবায়ন না করে তাহলে। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশ নেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 46 নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
শুক্রবার বিকেলে মেন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মিডিয়া সেলের উপপুলিশ কমিশনার তালিবুর রহমান। শেরেবাংলা নগর থানা পুলিশ গ্রেফতার করেছে 18 জন, সিটিটিসি গ্রেফতার করেছে 13 জন, খিলক্ষেত থানা পুলিশ 4 জন, উত্তরা পশ্চিম থানা পুলিশ 2 জন, বাড্ডা থানা 3 জন, বনানী থানা 3 জন এবং তেজগাঁ থানা 3 জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় সন্ত্রাস বিরোধী আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গত 15 মাসে সরকার যথেষ্ট সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফামা খালিদ হোসেন। 15 বছরের জঞ্জাল 15 মাসে পরিষ্কার করা যায় না, তারপরও আপ্রাণ চেষ্টা করে একটি স্বচ্ছ সরকার ও প্রশাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হওয়ার কথা জানান তিনি। সন্ধ্যায় পঞ্চগড় সদরের দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদ্রাসা আয়োজিত শানে রিসালাত সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। 15 বছরের জঞ্জাল 15 মাসে এগুলো পরিষ্কার করা যায় না, তারপরে আপ্রাণ চেষ্টা করেছি একটা ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট প্রশাসন আমরা স্থাপন করতে সক্ষম হয়েছি এবং হজের টাকা ফেরত দিছি। 39 কোটি টাকা এজেন্সির টাকা যেগুলো সৌদি আরবে ছিল এগুলো আমি ফেরত দিয়েছি এবং আমার মন্ত্রণালয়ে আমার জানা মতে দুর্নীতির কোনো স্কোপ নেই। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নে 24 ঘন্টার আলটিমেটাম দিলেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে 19 দিন ধরে চলা অবস্থান কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকরা বলেন, শনিবার অফিস সময়ের মধ্যে দাবি মেনে প্রজ্ঞাপন দেওয়া না হলে যমুনা অভিমুখে ঘেরাও কর্মসূচির ঘোষণা দেবেন তারা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন শিক্ষকরা। জাতীয়করণের ঘোষণা দিয়েও একটি বিশেষ মহলের চক্রান্তে তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে অভিযোগ শিক্ষক নেতাদের। সরকার বাহাদুরের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে অনন্ত বিলম্বে আমাদের দাবি দাবা মেনে নিয়ে আমাদেরকে পাঠদানের ক্লাসে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রীদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে গেজেট প্রজ্ঞাপন প্রকাশ করা না হয় তাহলে স্বতন্ত্র একটি মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে লং মার্চ টু যমুনা কর্মসূচি পালন করব। সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মাছ বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, তবে কমেনি দাম। এদিকে সপ্তাহ ব্যবধানে খুচরায় 10 টাকা বেড়েছে পেঁয়াজের দর। সরবরাহ সংকটকে দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা, তবে বেশিরভাগ সবজির দাম কমায় স্বস্তি ক্রেতাদের। মুরগির বাজারে দেশি ব্রয়লারের দর স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার সোনালির দাম। গেল 26শে অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শেষ হওয়ার 5 দিন পর রাজধানীর বাজারে বেড়েছে সরবরাহ। শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় চাহিদা মতো ইলিশ সরবরাহ থাকলেও কমেনি দাম। বাজারে অন্যান্য মাছের সরবরাহ ভালো থাকলেও দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। ইলিশের সরবরাহও ভালো বর্তমানে, এগুলা মাছ আগে পাওয়া যেত না, এখন পাওয়া যাইতেছে। এই সপ্তাহে ইলিশ মাছও আছে, অন্য মাছও আছে, মাছের আমদানিও আছে, মাছের দাম একটু বেশি। বিভিন্ন পুকুর টুকুর সৃষ্টিছে, এজন্য মাছের দাম আগের তুলনায় একটু কমই আছে। এদিকে সপ্তাহ ব্যবধানে 10 টাকা দাম বেড়েছে পেঁয়াজের। পাইকারিতে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 থেকে 82 টাকায়। খুচরায় যা কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 85 থেকে 90 টাকা। পেঁয়াজ আজকে 82 টাকা কাটা হইতেছে, খুচরা আপনার 90 টাকা 85 টাকা এরকম বিক্রি করা লাগবে। পাইকারি 4-5 টাকা বাড়ছে। আপনি কিনলাম পেঁয়াজ 74, 75, আজকে পেঁয়াজ কিনলাম 78 টাকা। শর্ট, তার কারণে পেঁয়াজ নাই, এই জন্য দাম একটু বাড়ছে। এদিকে শীতের আগাম সবজির সরবরাহ বেড়েছে বাজারে। কাঁচামরিচের দাম কেজিতে 20 থেকে 50 টাকা কমে বিক্রি হচ্ছে 90 থেকে 140 টাকায়। কমেছে শিম, করলা, বরবটি সহ বেশিরভাগ সবজির দামও। শীতের সবজি সম্পূর্ণ আসতেছে, সামনে দিয়ে আরো আসবে, দাম কমবে। এখনই মোটামুটি আসছে, দাম অর্ধেকের প্রায় হয়ে গেছে। গেছে সপ্তাহ থেকে এই সপ্তাহে আরো কমছে। সবজির দাম বর্তমানে মিডিয়াম পর্যায়ে আছে, মানে মোটামুটি সাধারণ মানুষও কিনতে পারবো, গরিব মানুষও কিনতে পারবো। সবজির দাম আগে থেকে একটু কম আছে। গত 2 বাজারে সবজির দাম একটু বেশি ছিল, একটু কমছে আর কি। দেশি ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল থাকলেও কমেছে লেয়ার ও সোনালির দর। ব্রয়লার মুরগিটা আজকে 3 সপ্তাহ একরে, সোনালী মুরগি, লেয়ার মুরগি, দেশি মুরগি এটা উঠানামা করতেছে। বাজারে দাম কমতির বাতাস বইলেও বৃহস্পতিবার বিকেল থেকে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি বাড়িয়েছে কারওয়ান বাজারের ক্রেতা বিক্রেতাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা শহরে প্রতিদিন উৎপন্ন হচ্ছে হাজার হাজার টন বর্জ্য, কিন্তু সেই বর্জ্যকে সম্পদে রূপান্তর করে বিদ্যুৎ বা জৈব সার তৈরির যে স্বপ্ন দেখানো হয়েছিল তা এখন
কাগজে কলমে সীমাবদ্ধ। অচল পড়ে আছে কোটি টাকার প্রকল্প। সিটি কর্পোরেশন বলছে অচিরেই বাস্তবায়ন হবে বর্জ্যকে সম্পদে রূপান্তরের কাজ। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে বাস্তবে রূপ দেয় জোর বিশেষজ্ঞের। আমিনুল ইসলামের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর সিটি কর্পোরেশনের আমিনবাজার ল্যান্ডফিল্ডের ময়লার স্তূপের উপর। আমার সামনে রয়েছে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পাওয়ার প্ল্যান্ট, যেখান থেকে 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হওয়ার কথা ছিল 2025 সালের অক্টোবর মাসেই, যার জন্য দরকার ছিল প্রতিদিন 3000 মেট্রিক টন বর্জ্য। কিন্তু এখন প্রতিদিন 4000 মেট্রিক টন বর্জ্য তৈরি হয়, তারপরেও বিদ্যুৎ উৎপাদনের দেখা নেই। দেশে প্রতিদিন শুধু শহর এলাকায় তৈরি হয় 47,000 টন বর্জ্য, যার মধ্যে ঢাকার 2 সিটিতে তৈরি হয় প্রায় 8,000 টন। যে বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করা গেলে তা হয়ে উঠতে পারে সম্পদ। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে 2023 সালে চীনা কোম্পানি CMECর কাছে 30 একর জমি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শুরু হয় কাজ, কিন্তু সরকার পরিবর্তনের পর থেমে আছে প্রকল্পটি। বর্জ্য পোড়াতে CMECর সঙ্গে চুক্তিতে তাপমাত্রা নির্ধারণ করা হয় 850 ডিগ্রি সেন্টিগ্রেড, অথচ 2021 সালের বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালায় তা ছিল 1000 ডিগ্রি সেন্টিগ্রেড। তাপমাত্রার এই তারতম্যের কারণে কাজ বন্ধ জানিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক জানান, ইস্যুটি সমাধান হয়ে গেলেই আগামী 2 বছরের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। 1000 ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ গভর্নমেন্ট চাচ্ছে এবং চাইনিজ গভর্নমেন্ট চাচ্ছে এটাকে 850 ডিগ্রি। এই 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এই বিষয়টা এখনও অমীমাংসিত রয়েছে। এটা যদি মীমাংসিত হয়ে যায় আগামী বছর 2-1 মধ্যে আমরা আশা করি ওয়েস্ট টু এনার্জি প্রজেক্টটা ইন ফুল সুইং কাজ করবে। অন্যদিকে থমকে আছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে সার তৈরির প্রকল্প। তবে সংস্থাটির প্রধান বর্জ্য ব্যবস্থাপক বলছেন, শুধু সার নয়, বর্জ্য থেকে বেশ কিছু প্রকল্পের কথা, যা আগামী 5 থেকে 6 মাসের মধ্যেই বাস্তবায়ন হবে। মিথেন গ্যাসটাকে আমরা উত্তোলন করে এটা কোরিয়ান কোম্পানির মাধ্যমে আমরা বিভিন্ন CNG স্টেশনে আমরা ইউজ করার পরিকল্পনা হাতে নিয়েছে। ভেজিটেবল যে ওয়েস্টটা আছে ওই ওয়েস্ট থেকে আমরা জৈব সার রূপান্তর করব। আগামী 5 থেকে 6 মাসের ভিতরে ওয়েস্ট একটা সম্পদ হিসেবে পরিগণিত হয়ে আমাদেরকে একটা আশার আলো দেখায়। বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালাকে মাঠ পর্যায়ে বাস্তবে রূপ দেওয়ার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বর্জ্যকে সম্পদে করতে চান তাহলে প্রথম কাজটা হচ্ছে জৈব এবং অজৈবটাকে পৃথক করতে হবে। এই কাজটা বিধিমালায় বলা আছে, এটা পৌরসভার সাথে কাজ করে এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। বর্জ্য থেকে বিদ্যুৎ, জ্বালানি কিংবা সার উৎপাদন সম্ভব হলে একদিকে যেমন অর্থনৈতিক সুবিধা পাওয়া যাবে, অন্যদিকে কমবে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। গত 10 অক্টোবর চুক্তি কার্যকরের পর এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি। অধিকৃত পশ্চিম তীরেও চলছে ইসরায়েলি বর্বরতা। স্থানীয় সময় বৃহস্পতিবার খান ইউনুস সহ গাজার বিভিন্ন অঞ্চলে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি আবাসিক ভবন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন 2 শতাধিক ফিলিস্তিনি, আহত হয়েছেন প্রায় 600। অধিকৃত পশ্চিম তীরেও নেতানিয়াহু বাহিনীর হামলা ক্রমশ বেড়ে চলেছে। অভিযানের নামে হানা দিচ্ছে পশ্চিম তীরের বিভিন্ন গ্রাম ও শরণার্থী শিবিরে। এতে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। জাতিসংঘের তথ্য মতে চলতি বছরের শুধু জলপাইয়ের মৌসুমে সেখানে শতাধিক হামলার ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির শর্ত মেনে আরও 2 ইসরায়েলি জিম্মির মরদেহ হস্তান্তর করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ঘটনার সত্যতা নিশ্চিত করে সংগঠনটির কাছে এখনও আরও 11 জিম্মির মরদেহ আছে বলে জানায় ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয়। এছাড়া হামাস যুদ্ধবিরতিকে গুরুত্ব না দিয়ে হামলা অব্যাহত রাখলে আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তেল আবিব অনাহার ও গণহত্যাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে গাজায় অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে $50 লাখ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের মাধ্যমে দেয়া ওই অর্থায়নের পাশাপাশি যুদ্ধকালীন উপত্যকাটিতে ফেলা প্রায় 7000 টন অবিস্ফোরিত বোমা ও গোলা অপসারণে বিশেষজ্ঞদের পাঠানো হবে বলেও জানায় দেশটি। নাসরিন রুমি, সময় সংবাদ। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।